প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ২১শে সংবাদের নিয়মিত আয়োজন তারকা আড্ডা। এবং আমাদের সাথে আছে এখনকার পরিচিত মডেল সুমা আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আর আমি অবশ্যই ২১শে সংবাদকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইটেড করার জন্য। আচ্ছা আপু, মডেলিং জগতে আপনার যাত্রা কেমন ছিল? মডেল হব কখনো এটাই আসলে কোনোদিন চিন্তা করা হয়নি ওইভাবে, বাট যখন মডেল হয়ে গিয়েছে তখন আমার যাত্রাটা আমার কাছে খুব এক্সাইটেড ছিল। আমি বলবো আমার কাছে সবকিছুই একদম নতুন ছিল। আমি আসলে এই মডেলিং জগৎটার সাথে একদমই ফ্যামিলিয়ার ছিলাম না। সো খুবই এক্সাইটেড মোমেন্টস পার করে এসেছি। আর এখন যেটা বুঝি তখন তো আসলে সেটা ওইভাবে বুঝতাম না। তো আমার কাছে মাঝে মধ্যে মনে হতো যে আসলে আমাকে একটা পর্যায়ে যেতে হলে পরে আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই। আচ্ছা, প্রথম কাজটি কিভাবে পেয়েছিলেন? আমি 2019-এ যখন মিসেস ইউনিভার্সে ছিলাম, তো সেখান থেকে অনেকেই আমার নাম্বার বা আমার আইডি কালেক্ট করেছেন। তো এর মধ্যে যাদের কাজ আমার ভালো লেগেছে তারাও আমাকে চুজ করেছেন। আমিও তাদেরকে অ্যাজ এ ডিরেক্টর বা প্রডিউসার হিসেবে চুজ করেছি। সো সেই জায়গাটা থেকে ফার্স্ট কাজটা আসলে তখন করোনাকালীন টাইম ছিল। তো আমাকে মুভির জন্য ফার্স্টে ওনারা মানে কি বলে চুজ করলেও আমি তখন ওই মুহূর্তে আসলে ওইভাবে প্রিপেয়ার ছিলাম না। তো ফার্স্ট মানে যে আমাকে ক্যামেরাতে আসলে কেমন আসে বা আমি কেমন কতটুকু কনফিডেন্ট সেটা আসলে প্রুফ করার জন্য আমার ফার্স্ট মনে হয় যে টিভিসি, করোনাকালীন সময় একটা টিভিসি করেছিলাম। তো ওইটা জাস্ট এমনি হয়ে গেছে। আচ্ছা, প্রথম ফটোশুটের অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো ছিল। আমার প্রথম ফটোশুটটাই ছিল আনজারের সাথে। আর এটা মনে হয় যে ডুগডুগি অনেক আগের কথা, আমার আসলে ওইভাবে খেয়াল নাই। বাট হ্যাঁ, ডুগডুগি প্রোডাকশন হাউস থেকে আমাকে চুজ করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি এই কাজটার জন্য কতটুকু ফিট, আমি এটা করতে পারবো কিনা। হয় না অনেক সময় যে একটা কাজ আসলো, সেটা মুভির অফার হোক বা র্যাম্প শো হোক বা ফটোগ্রাফি হোক, বাট এটা আমার সাথে যায় কিনা এটা নিয়ে আমি প্রতিনিয়ত আমার নিজের মধ্যেই একটা চ্যালেঞ্জ তৈরি করি সব সময়। তো সেই জায়গা থেকে আসলে চ্যালেঞ্জটা দেখা যায় বাইরে খুব স্মুথ থাকে, বাট এই চ্যালেঞ্জটা প্রতিনিয়ত আমার সাথেই হয়। তো সেই জায়গাটা থেকে আমি আসলে সবসময় মোটামুটি একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই। আচ্ছা আচ্ছা, নতুন মডেলদের জন্য আপনার মতামত কি বা পরামর্শ কি? নতুন মডেলদেরকে আমি একটা কথাই বলবো, তাদেরকে অনেক বেশি ফ্যাশন সচেতন হতে হবে। আর পাশাপাশি তাদেরকে বডি ফিটনেসটা ঠিক রাখতে হবে। আর নিজের কাজের জায়গাটাকে খুব বেশি ফোকাস করতে হবে, খুব বেশি প্রফেশনাল হতে হবে। আচ্ছা আপু, কাজের ক্ষেত্রে স্কিন টোনের গুরুত্ব কতটুকু? কাজের ক্ষেত্রে স্কিন টোনের গুরুত্ব আসলে আমি ওইভাবে এখন বলতে পারছি না। স্কিন টোনের গুরুত্বটা দেখা গেছে যে যে হচ্ছে কাজে নিচ্ছে এটা আসলে তার উপরে অনেক সময় ডিপেন্ড করে, আসলে তার ইচ্ছার উপরেও ডিপেন্ড করে। এখন এই বিষয়ে আমার আসলে ওইভাবে কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে। আচ্ছা, মডেলিং এ আপনার আগ্রহ কখন শুরু হয়েছিল? মডেলিং এর আগ্রহটা আমি যখন মডেলিং করতে আসি তখনই শুরু হয়েছে। আপু, আপনার জীবনে এই পর্যন্ত আসা পর্যন্ত অনেক ধরনের ঘটনা ঘটেছে, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কি যেটা আপনি কখনো ভুলতে চান না বা ভুলতে পারবেন না? এটা হচ্ছে 2024 সালে যখন আমি সুপার মডেলের ক্রাউনটা আমার মাথায় ফার্স্ট নেই, তখন আমার কাছে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যে এত মডেলদের ভিড়ে সবাই কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে মোটামুটি বেশ ভালো কাজ করছে। তো আমি যেহেতু অনেকদিন গ্যাপে ছিলাম, তো সেই জায়গাটা থেকে আমি এটা ফিল আপ করতে পারবো এটা আসলে আমি বুঝতে পারিনি। তো তখন মনে হচ্ছিল যে না, আমি আমার জায়গাটা থেকে যতটুকু না কনফিডেন্ট ছিলাম তার থেকে অনেক বেশিটুকু অর্জন করতে পেরেছি। এটা আমার জন্য খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত, যেটা আমি আসলে কখনোই ভুলতে চাই না। এই মোমেন্টটা আমার কাছে সবসময় অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা
আপু, মডেল হতে গেলে অনেক কিছুই পার করতে হয়, অনেক চড়াই উতরাই পার করার পর আমরা মডেল হতে পারি। তো সেক্ষেত্রে আপনি পরিবার কিংবা বন্ধু বান্ধবের কতটুকু সমর্থন পেয়েছিলেন, কিংবা কতটুকু সাহায্য সহযোগিতা পেয়েছিলেন? আসলে ওইভাবে আমি মনে করি আমি যথেষ্ট ক্যাপাবল একজন মানুষ। আচ্ছা, আর ফ্যামিলির কথা যদি বলি, একদমই ছিল না সত্যি কথা বলতে। তাহলে কারণ এত দূর আপনি কিভাবে আসলেন? ফ্যামিলির ওইভাবে আসলে ফ্যামিলির সাপোর্টটা ছিল না, কারণ আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা ভাই বোনদের কথা বোন তো নাই, আমি একা। আচ্ছা। বাট আত্মীয় স্বজনের কথা যদি বলি, সেই জায়গাটা থেকে তারা একটু বেশি রিলিজিয়াস মাইন্ডেড। তো সেই জায়গাটা থেকে তাদের সাপোর্ট ছিল না আসলে। এটা তো ডিপেন্ড করে, অনেকের সাপোর্টটা থাকে, অনেকের থাকে না। তো সেই জায়গাটা থেকে তখন সেই মুহূর্তে সাপোর্ট ছিল না। তারপর যখন আমি আমার লাইফটাকে আবার নতুন ভাবে স্টার্ট করি, তখন আমার আশেপাশে যারা ছিলেন, আমার সোলমেট বা লাইফ পার্টনার যে আছেন, বা আমার ফ্রেন্ড সার্কেলরা যারা আছেন, তারা মোটামুটি বেশ কোঅপারেট করেছিল সেই মুহূর্তে। ইভেন আমার একটা সময় যে আর এটা লাগেও নাই, কারণ হচ্ছে আমি এরপরে আমি নিজেই যথেষ্ট ক্যাপাবল হয়ে গেছি। এখন কারো হেল্প ছাড়াই আমি অনেক দূর ইনশাল্লাহ মনে করি যে এগিয়ে যাওয়া সম্ভব। তাহলে পরিবার যেহেতু প্রথম থেকে চাইনি যে আপনি মডেল হন, তাই না? তো মডেল হওয়ার পর আপনার গ্রহণযোগ্যতা কতটুকু ছিল, পরিবারের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা ছিল? আসলে এখানে অনেক কথা আছে আমাদের। আসলে মানুষের লাইফে প্রতিনিয়তই মানুষকে নিজের সঙ্গে নিজে অনেক ফাইট করতে হয়। তো 2019 সালে যখন আমি মিসেস ইউনিভার্সে ছিলাম, তখন আমি টপ 20-তে থাকা সত্ত্বেও আমাকে লিভ নিতে হয়েছিল, যেহেতু সাপোর্ট ছিল না, তারা চায়নি। তো ওই জায়গাটা থেকে তখন আমি লিভ নেওয়ার পরেও আমার কাছে মনে হয়েছিল যে না, আমার কাছে তখন আগে ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই জায়গাটা থেকে ইচ্ছা হয়েছিল বিধায় আমি কন্টিনিউ করেছি। আমার কাছে তখন মনে হয়েছিল যে না, আমি এই জায়গাটাতে যথেষ্ট স্যাটিসফাইড, ইভেন কোয়ালিফাইড। আমি এটা চাইলে করতে পারি, আমি চাইলে অনেক দূর তখন এগিয়ে যেতে পারি। বাট ভাগ্যটা ভালো ছিল বা খারাপ ছিল বলতে পারবো না, তখনই আমার লাইফের প্যাটার্নটা ঘুরে যায়, অন্য আরেকদিকে মুভ করা শুরু করে। তো যার কারণে আসলে কাজের প্রতি ফোকাসটা না দিয়ে আমি ফ্যামিলির প্রতি ফোকাসটাই দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে কাজটা হচ্ছে আমার প্যাশনের জায়গা, মিডিয়া, আর ফ্যামিলিটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। সো আমি যদি ফ্যামিলিটা ঠিক রাখতে পারি, তো ফ্যামিলিতে যিনি আছেন তিনি যদি আমাকে সাপোর্ট দেন, তাহলে আমি আবার সামনে এগিয়ে যেতে পারবো, যেটা আমার এখন হচ্ছে। আচ্ছা, আপু কি প্রেম করছেন? আমার তো ফ্যামিলি আছে অলরেডি, কিভাবে এখন প্রেম করবো? আপনার ভাইয়ের সাথে প্রেম করছি। না, প্রেমে বিশ্বাসী না একদমই। আসলে এখনকার দিনে জীবনে কখনো প্রেম করেননি? হ্যাঁ, জীবনে প্রেম করেছি। তখন এটা কয়টা প্রেম ছিল কিনা আমি বলতে পারবো না। একটাই প্রেম এসেছে লাইফে আসলে। আচ্ছা, প্রেমের সত্যিকারের প্রস্তাব প্রেম। কবে পেয়েছেন? সেটা লাস্ট বলতে কবে হবে? পেয়েছেন? হ্যাঁ। সেটা না বললি? না না, আমরা জানতে চাই। তাই ক্লাস 2-তে থাকতে। আচ্ছা, সর্বশেষ? সর্বশেষ ওটা আসলে প্রতিনিয়তই প্রতিনিয়ত পাচ্ছেন? ফোনে কি বলে, মেসেঞ্জার ওপেন করলে সেই শত শত আই লাভ ইউ, তোমাকে ছাড়া বাঁচবো না, দেখা করতে চাই, ভালোবাসি, একবার কথা বলার সুযোগ দাও, এরকম অফার তো আসতেই থাকে। আচ্ছা, এই অফার থেকে কখনো তাদের কাছে, মানে তাদের সাথে দেখা করা হয়েছে? একদমই সময় নাই। আহা। একদমই আমার সাথে আসলে কথা বলে ইন্টারেস্টেড কিছু পাওয়া যাবে কিনা বা ইন্টারেস্টিং কিছু পাওয়া যাবে কিনা আমি জানি না। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে আপনি ম্যারিড। হ্যাঁ। তাহলে আপনি অভিনয়ের পাশাপাশি ভাইয়াকে টাইম দেন কিভাবে, মানে দুটো কিভাবে ব্যালেন্স করে চলেন? দুইটা আসলে আমার প্রফেশনের জায়গাটা আমি আলাদা রাখি। আমার ফ্যামিলির প্রায়োরিটি যেহেতু ফার্স্ট, আমি আসলে ফ্যামিলির কাজ শেষ হওয়ার পরে আমি আমার প্রফেশনাল লাইফটা কন্টিনিউ করি। হ্যাঁ, তো আপনার ভাইকে টাইম দেই বলতে উনি নিজেও অনেক ব্যস্ত থাকেন। আচ্ছা, ভাইয়া কখনো অভিযোগ করে না যে তুমি টাইম দাও না আমাকে? না, আমি তো টাইম দেই, ওটা তো বলতে পারবেন না যে আমি টাইম দেই না। আচ্ছা, আমি তো ওনার টাইম মেনটেন করে আমার স্কেডিউলটা ঠিক করি। আপু কি বিয়ে করেছেন নিজের পছন্দে না পরিবার? আমার পছন্দেই। আচ্ছা আপু, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু গোপন কথা থাকে যা সচরাচর সবার সামনে বলা হয় না। এমন কোনো গোপন কথা আছে যেটা কখনো কোথাও কোনোভাবে মানুষের কাছে শেয়ার করেননি? সেটা শুনতে চাচ্ছি।
শেয়ার করিনি বলতে আমি তাহলে ছোটবেলার আমার একটা মেমোরি আছে, যেটা হচ্ছে ছোটবেলায় আমি যখন ক্লাস 1-এ বা 2-তে, অনেক আগের কথা, এমনিতেও আমার খুব বেশি একটা মনে থাকে না, তারপর মনে করে বলার চেষ্টা করছে। তো তখন হচ্ছে আমাদের স্কুলের পাশে একটা সিঙ্গারার দোকান ছিল, যেখান থেকে বাচ্চা কাচ্চারা টিঙ্গারা হচ্ছে খায়। তো আমি খুবই ছোট ছিলাম, মানে আমার সাইজে খুবই ছোট ছিলাম। তো মানে ওই বড় বড় বাচ্চাদের এসে আমাকে ভিড়ে দেখাই যাচ্ছে না, তো আমি অনেকক্ষণ লাইনে ওয়েট করেছি, হ্যাঁ, প্রায় 10-15 মিনিট। মানে একদিক থেকে বানাচ্ছে, একদিক থেকে মানুষ কিনছে, খাচ্ছে, এরকম। তো আমার কেউ ফোকাসই দিচ্ছে না। তো এরকম ধাক্কাইতে ধাক্কাইতে আমি সামনে যে দাঁড়ানোর পর আমি দাঁড়াই আছি, আমার কেউ মানে শুনতেছো না, আমার কথা কেউ বুঝতেছো না। তো আমারও ক্ষুধা লাগছিল, আমি ওইখান থেকে সুন্দর করে 2টা সিঙ্গারা নিয়ে খাইতে খাইতে একদম বাসায় চলে আসছি। তো ওই টাকাটা অবশ্য পরিশোধ করা হয়েছে। কতবার যে টাকা আমি পরিশোধ করছি বলতে, ওই যে যখন কিনতে যাই তখন তাকে ইচ্ছা করে আরো বাড়ায় টাকা দিয়ে দিতাম। তো এটা আসলে আর মানে আমার লাইফটা হচ্ছে কি অনেকটা খোলা বইয়ের মতো, আমার আসলে ওইরকম কোনো কিছু হাইড থাকে না। আর আমি মানে ওই আমার লাইফের যত কথা আছে সবই আবার আমি মানে কারোর সাথে গল্পে বসলে সব শেয়ার করে দেই। তো একদিন ওনার সাথে আমি এটা বলে ফেলছিলাম, তো উনি তো হাসতে হাসতে নাই যে আল্লাহ তুমি এত বড় হয়ে গেছো এখন এসে, মানে এখন তো অন্যভাবে সবাই আমার টেক কেয়ার করে, তখনও করতো, আর এখন তো অনেক বড় হয়ে গেছে। তো এটা উনিও জানে। চুরির অভিজ্ঞতা জীবনে আছে। এটা চুরি কিনা জানি না, বাট না বলে নিয়ে মানে আমি কাউকে পাচ্ছিলাম না। সো ওটা আমার ক্ষুধা লাগছিল ছোটবেলায়, এটা করাই যায়। আচ্ছা আপু, ক্যামেরার সামনে কনফিডেন্স নিয়ে কথা বলা যায় কিভাবে, যদি কিছু টিপস দিতেন আমাদের। আসলে আমার অন্যদের সাথে ওইভাবে কথা বলা হয় না, আমি জানি না এটা কিভাবে দেওয়া যায়। আমার জায়গা থেকে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আমার সামনে যে একটা ক্যামেরা আছে এটাই আমাকে ভুলে যাইতে হবে। ওই যে আমরা যখন বাড়িতে আয়নার সামনে যেভাবে কথা বলি সেটাই মানে ক্যামেরার সামনে ওইটাই মনে করে কন্টিনিউ করতে হবে, তাহলে যথেষ্ট কনফিডেন্ট পাওয়া যায়। আচ্ছা আপু, শাড়ি পরতে খুব পছন্দ করেন? আমি সবকিছু পরতে খুব পছন্দ করি। আমার সব ধরনের ড্রেসই আমার পরতে ভালো লাগে, আমি সব ড্রেসেই কমফোর্টেবল। তবে দেশে যখন থাকি, আমার যেহেতু বিজনেস আছে বা অফিসে যাই, তখন আমি 3 পিস 1 পিস বা শাড়ি পরি, কমফোর্টেবলি পরি। দেশের বাইরে যখন থাকে তখন ম্যাক্সিমাম টাইম আমার ওয়েস্টার্নটাই ক্যারি করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি সব ড্রেসেই মোটামুটি আলহামদুলিল্লাহ কমফোর্টেবল। আচ্ছা আপুর, দেখতে পাচ্ছি গলায় অনেক সুন্দর একটা হার পরে এসেছেন, এটা কোথা থেকে নিয়েছেন? এটা খুবই সিম্পল একটা হার। এটা প্রাইস জানতে চাচ্ছি। এটা খুবই সিম্পল। এটা ইন্ডিয়া থেকে আমি নিয়েছিলাম। কই থেকে নিয়েছিলাম তাও অনেকদিন আগে আপু। আর এটার প্রাইসটাও আমার ওইভাবে মনে নাই, তবে 2 থেকে 3 হাজার রুপি সামথিং কিছু একটা হবে। আচ্ছা, সবসময় কি ব্র্যান্ডের পোশাকই পরা হয় নাকি ফুটপাত থেকেও কখনো কেনা হয়? আমি 2020 সাল পর্যন্ত ওইভাবে আমার এক্সপিরিয়েন্স ছিল না। তো আমি যখন ফার্স্ট মডেলিং এ আসি, তখন আমার নিয়মিত প্রচুর ড্রেস লাগতো। তো আমি আসলে একটা সময়, যেহেতু তখন সিঙ্গেল ছিলাম, স্ট্রাগল করতে করতে আমি একদম হাঁপায়ে যাচ্ছিলাম সেই মুহূর্তে। তো সেই সময় ফার্স্ট আমি আসলে জানতাম না, কারণ আমার লাইফটার আগে যে লাইফটা আমি লিড করেছি সেখানে সবসময় খুব ভালো একটা লাইফ লিড করতাম। দেখা গেছে যে সবসময় আমার আশেপাশে গাড়ি, মানুষ টানুষ থাকতো, বা আমি ভালো যে জায়গাগুলো আছে সেটা তো অনেক আগের কথা, যমুনা ফিউচার পার্ক, নর্থ টাওয়ার, তারপরে মানে কিছু কিছু জায়গা এরিয়া আমি চিনতাম। সেখান থেকে বসুন্ধরা এই সব জায়গা থেকে ঘুরে ফিরে আমার শপিং করা হতো। আমি এর বাইরেও আসলে জানতাম না যে আসলে একটা জগৎ আছে। তো তখন আবার যখন মিডিয়াতে আসে, অনেক মানুষের সাথে পরিচয় হয়, তো তখন তারা আমাকে সাজেস্ট করে, তুমি তো মানে একদম পথে ফকির হয়ে যাবা, প্রতিদিন তুমি নিউ ড্রেস তুমি ক্যারি করতে পারবা না। তো তারা যেটা করতো সেটাই আমি করি। তখন তারা কখনো ওই যে উত্তরা আজমপুর, তারপরে নিউ মার্কেট, ওই সময়টা থেকে আমি এখনো পর্যন্ত আমার মাঝে মধ্যে প্রায়শই আমি ফুটপাত থেকেও করি না সেটা বলবো না, তবে খুব কম করা হয়। আচ্ছা, একটা পোশাক কতবার রিপিট করা হয়?
তাও অনেকবারই করা হয়। আমার কতবার? যখনই ভালো লাগে তখনই করি। আচ্ছা, নির্দিষ্ট কোনো সময়? আমার নিজের টাকা দিয়ে কিনা, আমার পিয়ারের টাকা না, যে আমি একটা ড্রেস, আমি খুব সিম্পল একজন মানুষ, আমার যেটা আছে সেটা তো আমার নিজের টাকা দিয়ে কিনা। এটা আমি একবার পরে আমি ফেলে দিতে গেলে আমারই কষ্ট লাগবে, সো এটা আমি বারবারই রিপিট করি। আচ্ছা, আপনি যেটা বললেন পিয়ার ড্রেসের কথা, এটা কখনো পেয়েছেন বা কখনো ব্যবহার করেছেন? না, আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি। আচ্ছা। তবে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছে যে আপু আমার একটা পেজ আছে, আমি আপনাকে কিছু গিফট পাঠাচ্ছি পিয়ার হিসাবে, আপনি অ্যাকসেপ্ট করেন। আমি এটা করিনি, কারণ কেন কেন করেননি? আমার নিজেরই একটা প্রতিষ্ঠান আছে, সেইখানে শুধুমাত্র আমারটা আমি যদি সময় পাই তখন আমিই করি। আর অন্যদেরটা নিয়ে আমার আসলে কোনো আগ্রহ নাই, বা এটা আমি আসলে ওই যে অন্যের জিনিস আমি পরবো, আমার এটা আসলে একদমই পছন্দ না। এটা আমি আসলে পছন্দ করি না, আমার পছন্দের সাথে তাদের পছন্দ যায়ও না অনেক সময়। সো ওই জায়গাটা থেকে পছন্দের অমিলের কারণেই কি এটা? না, পছন্দের অমিলের কারণে না, আসলে আমি পেয়ার করে ওই যে পেজ প্রমোশনের যে বিষয়টা থাকে, ওটা আসলে আমি পছন্দ করি না, ওটা আমাকে দিয়ে হবে না। এই জন্য আমাকে কখনোই কোনোদিন দেখবেন না আমি কোনো পেয়ার ড্রেস পরেছি, বা ভবিষ্যতে পরবো বলে আমার মনে হয় না, এটা আমার দ্বারা পসিবল না। কেন জানি না, আমি জানি না, এটা আসলে অনেকেই করে, আমি করি না। বর্তমান ফ্যাশন সেন্স নিয়ে আপনার মতামত কি? এখন তো ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে গেছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। তবে ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে আমাদেরকে যখন একটা ড্রেস প্রোভাইড করা হয়, আমরা তো সেই ড্রেসটা পরে দেখা গেছে শ্যুটটা করি বা র্যাম্পে হাঁটি। আর এমন কি কখনো হয়েছে আপনাকে যে পোশাক দেওয়া হয়েছে পরার জন্য কিন্তু আপনার পছন্দ হয়নি, আপনি বাধ্য হয়ে পড়েছেন, এরকম কখনো হয়েছে? না, এরকম আমার যখন পছন্দ হয়নি সেটা আমি রিজেক্টই করে ফেলেছি, এটা আমি আর পরিনি, মানে আমাকে আর পড়াইতে পারে নাই, মানে পারে নাই। তবে আমি এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা ফ্যাশন ডিজাইনার আছে তারা যদি একটু বেশি সতর্ক হয়, তাহলে আমার মনে হয় যে আমরা তো আসলে মডেল, আমরা হচ্ছে আমাদেরকে যা দিবে আমরা সেটাই পড়তে বাধ্য অনেক সময়। তো আমি দেখা গেছে বলতে পারতেছি, অনেক মডেলরা সেটা বলতে পারে না, বিশেষ করে যারা নতুন আসে বা যাদের একটু উইক পজিশন থাকে। তো সেই দিকটা থেকে আসলে সবাইকে একটু কোঅপারেটিভ হতে হবে, যে কোরিওগ্রাফার আছে বা যে ফ্যাশন ডিজাইনারটা আছে, তাদেরকে এগুলো বুঝতে হবে আমার সাথে এই ড্রেসটা আসলে কতটুকু সুইটেবল, এটা যাচ্ছে কিনা, আমি কমফোর্টেবল কিনা, এটা একটু ফোকাস রাখতে হবে তাদেরকে। আচ্ছা আপু, ভবিষ্যতে কি মডেলই থাকতে চান নাকি আমরা অভিনেত্রী হিসেবে কখন দেখতে পাবো? আমি তো টুকটাক ক্যামেরার সামনে অভিনয় করেছি, আমার বেশ কিছু নাটক আছে। প্রথম নাটক কোনটা ছিল, নাম কি ছিল? মিস্টার এম। আপু, ভবিষ্যতে কি শুধু মডেলিং এ থাকতে চান নাকি আমরা অভিনেত্রী হিসেবে দেখতে পাবো? মডেলিংটা আমার মানে মিডিয়া জগৎটা আমার প্যাশন, সবসময় এটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যদি আমার ভালো লাগে। আর অভিনয় তো আমি করেছি অনেকগুলো অভিনয়, আমার অভিনয় বলতে অনেকগুলো কি বলে সরি মুভির অফার পেয়েছি, মুভি এখনো করা হয়নি, বাট টিভি সিরিজ, টিভিসি, ওবিসি নাটক এগুলো করা হয়েছে। আর আমার ফার্স্ট নাটকের নাম ছিল মিস্টার এম, যেটাতে আমার অপোজিটে আমার কো-আর্টিস্ট হিসেবে ছিল শ্যামল মাওলা। আচ্ছা, সেখানে ঘটে যাওয়া একটি চমৎকার কাহিনী আমাদের মাঝে শেয়ার করুন। এমন কোনো ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আপনার মেমোরিতে এখন আছে? যে মেমোরিতে আছে বলতে, আমরা শুট করতে গিয়েছিলাম মেবি মোবাইলে, তো ওইখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখানে কিছু লোক আসে অনাকাঙ্ক্ষিত ভাবে, তো এসে তারা আমাদেরকে হেল্পের কথা বলে। তো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, আসলে সবাই একটু ভয় পাচ্ছিল, কারণ ওইখানে মেয়ে বলতে আমি একাই ছিলাম। তো একটু বিব্রতকর অবস্থার মধ্যেই ছিলাম, লোকগুলো মনে হচ্ছিল যে লোকাল এরিয়ার লোকজন, একটু মাফিয়া টাইপের। বাট পরবর্তীতে যেটা হয়েছে যে না, আমাদের ধারণাটা একদমই ভুল ছিল, আমরা প্রচন্ড ভয়ে ছিলাম। ওনারা খুবই কোঅপারেটিভ ছিল। ওই শুটিং এর মধ্যে যেটা হয়েছিল, ওনারা নিজে আমাদের জন্য নৌকা ব্যবস্থা করে দিয়েছিল, তা আমরা আসলে তাদের নৌকা করেই পরে হচ্ছে আমাদের গাড়ির কাছে এসে পৌঁছায় আর কি। তো তখন একটা ভয় ভয় একটা বিষয় কাজ করছিল। আচ্ছা আপু, আপনার পছন্দের নায়ক কে? পছন্দের নায়ক, ঢালিউডের সবচেয়ে পছন্দের নায়ক কে? ঢালিউডের সব থেকে পছন্দের নায়ক হচ্ছে সমসাময়িক নাকি যে কোনো কিছু বলতে হবে? যে কোনো। আচ্ছা, যে কোনো কিছু বললে নায়ক রাজ রাজ্জাক। আচ্ছা, আর নায়িকা?
আর নায়িকা বলতে গেলে আমার রোজিনা আপুকে খুব ভালো লাগে, এখনো ভালো লাগে। এখন বর্তমান কাউকে ভালো লাগে না? বর্তমানেও ভালো লাগে না তা না, ভালো লাগে, বাট আমার মনে হয় যে আগে আমাদের মুভিটা আমরা যেই চমকটা দেখতে পেতাম, যেই মুভিগুলো আমরা দেখতাম, আমাদের কাছে মনে হতো যে মুভিগুলো আসলে খুব বেশি স্বচ্ছ, মানে এটা যে মুভি এটা আমার মনে হতো না। এমনও দেখছি যে ভাত দে মুভিটা দেখে আমাদের আশেপাশে আমাদের মা খালারা কান্নাকাটি করতো। আর এখন আমি তো আসলে সেই আমার জন্ম 1994, তো আমরা তো অ্যানালগ আর ডিজিটাল দুটোই দেখেছি। তো এখন আমি আমার এই এই যে এসে আমি যে মুভিগুলো দেখি, আমার মনে হয় আমি ক্লাস 5 বা 6 ওঠার পর থেকে আর কখনো বাংলা মুভি ওইভাবে দেখা হয়নি। একেবারেই দেখিনি সেটা বলবো না, হলে গিয়ে অনেক সময় দেখা হয়েছে, বাট আমার কাছে মনে হয় এখনকার দিনে যে মুভিগুলো আমরা দেখি সেই মুভিগুলো একদম মানে বোঝা যাচ্ছে যে সেটা অভিনয় করে বলছে। আর আমি সেই স্বচ্ছতাটা পাই না, জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, সরি টু সে, বাট আমি আমার মতামতটা এখানে প্রকাশ করছি। সবাই ভালো কাজ করছে ইন্ডাস্ট্রিতে, বাট আরো বেশি সতর্ক হতে হবে ডিরেক্টর, প্রডিউসার বা ক্যামেরাম্যান বা অ্যাক্টর অ্যাক্ট্রেস, সবাইকে সবার জায়গাটা থেকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে। এটা আমার মতামত, আমি জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা আপু, শাকিব খানের মুভি দেখা হয়? আসলে না। কেন? উনি তো অনেকের স্বপ্নের পুরুষ, কেন দেখেন না? হ্যাঁ হয়তো বা, আমি জানি না, আমি যখন একদম ছোটবেলা থেকে ছোটবেলায় হয়তো ওনার কয়েকটা মুভি দেখেছি। আমি তো একবারই বললাম যে আমাদের যে অ্যানালগ টাইমটা ছিল, সেই অ্যানালগ টাইমটাতে আমি মুভি এনজয় করতাম। ওই যে প্রতি বৃহস্পতিবার শুক্রবার বা শুক্রবার শনিবার যে মুভিগুলো হতো, তখন অনেক ছোট ছিলাম, দেখতাম যে অনেক মানুষ আসে আমাদের বাসায় মুভি দেখে, তাদের সাথে বসে অনেক এনজয় করেছি মুভি। বাট এরপর থেকে যখন 5-6-এ উঠেছি, তখন ওই যে ওই যেটা আমাদের ডিজিটাল যুগটা যখন শুরু হয়ে গেছে, যখন একটু বুঝতে পারি, তখন আমাদের ফোকাসটা চলে গেছে হচ্ছে ইন্ডিয়ার দিকে, হিন্দি মুভি টুভির দিকে। তো আসলে ওইভাবে তখন থেকে আর বাংলা মুভি, যখন হিন্দি মুভিটা দেখতাম এত বেশি স্মুথ লাগতো, এত বেশি রোমান্টিক বা অথেন্টিক লাগতো, বা এত বেশি মিস্ট্রিয়াস লাগতো, তখন আমাদের বাংলা মুভিটা দেখে আর ওটা এনজয় করতাম। আসলে সত্যি কথা বলতে এটাই বলবো, আমার যতটুকু মনে আছে। এরপর থেকে আসলে আর ওইভাবে বাংলা মুভি দেখা হয়নি। তো তারপরেও অনেকগুলো মুভি আমি দেখেছি, তার মধ্যে মনপুরা 2, জিন, তারপরে হচ্ছে হাওয়া মুভিটাও দেখেছি। তারপরে বেশ কিছু মুভি এরকম সৃজনশীল মুভি হলো আমি সেটা হলে গিয়েও দেখি। আচ্ছা আপু, এখন আমরা র্যাপিড ফায়ার খেলবো। আমি 5 জন অভিনেত্রী এবং অভিনেতার নাম বলবো, আপনি 1-2 বাক্যে শেষ করবেন। পরিমণি। সুন্দরী। জায়েদ খান। হাস্যকর। কেন? ওই যে ডিগবাজির জন্য। আচ্ছা, বাপ্পারাজ। বাপ্পারাজ ভালো অভিনেতা। আচ্ছা, অনন্ত জলিল। আছে মোটামুটি। বর্ষা। পারফেক্ট। আচ্ছা আপু, আপনি কি জানেন আমাদের সিনেমা জগতে একজন ঢালিউডের কুইন আছে? সে হচ্ছে গিয়ে নিজেকে নায়িকা দাবি করে, কিন্তু কেউ তাকে নায়িকা হিসেবে পাত্তা দেয় না। এক কথা, তাকে নায়িকা ভাবেই না। কে সে? এটা তো আমি এখন শুনলাম, নিজেকে নায়িকা দাবি করে, বাট হ্যাঁ, সে নিজেকে নায়িকা দাবি করে, কিন্তু কেউ তাকে নায়িকা হিসেবে গ্রহণ করতে চায় না। সেটা কি হতে পারে? সুবা? ভেবে বলেন। নায়িকা হিসেবে সুবাকে কেন মনে হলো? ওকে তো আমার কখনোই নায়িকা হিসেবে মনে হয় না। কেন মনে হয় না? আমি ওর মুভি দেখিনি, বাট ওর অ্যাটিটিউড, কথাবার্তা, ড্রেস, কোনোটাই একজন নায়িকার সাথে আমার মনে হয় যায় না। আচ্ছা আচ্ছা, আরেকটু ভাবেন। টলিউড কুইন বলে, বাট কেউ পাত্তা দেয় না। হ্যাঁ, কেউই তাকে পাত্তা দেয় না, এমনকি তাকে নায়িকা হিসেবে গ্রহণযোগ্যতা দেয় না। কি হতে পারে সেটা? কনফিউজড, আমি বলতে পারছি না। আচ্ছা, তাহলে থাক এটা ওখানে। তরুণ মডেলদের জন্য আপনার পরামর্শ কি? ওই যে অনেক কাজের জায়গা থেকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে। কাজের জায়গাটাকে অনেক বেশি রেসপেক্ট করতে হবে। কাজকে কাজে মনে করতে হবে। সমসাময়িক যেই ফ্যাশন শো হয় সেগুলাতে ফোকাস রাখতে হবে। ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। যারা ফ্যাশন নিয়ে কাজ করে তাদেরকে ফলো করতে হবে। তো
মোটামুটি এভারেজে তাদের জায়গাটাকে স্ট্রং করার জন্যে তাদের ফিটনেসটাও হচ্ছে মেনটেন করা অনেক বেশি জরুরি। আচ্ছা আপু, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? শীর্ষ 10 জন ধনীর মধ্যে একজন। তাই? হ্যাঁ। এখন কত নম্বরে আছেন? এখন তো নাই বললেই চলে, আছেন, পাত্তাই অবশ্যই নাই। আছেন। না, তবে নারীদের মধ্যে। আচ্ছা আপু, লিভ টুগেদারের অফার পেয়েছেন কখনো? আমরা হ্যাঁ, যতটুকু জানি যে যখন- সিনেমা জগতে এগুলো অ্যাভেলেবেল হয় এখন, তাই আর কি প্রশ্ন না, করা। সেটাই বলতেছি, বলার সাথে সাথেই বললাম। হ্যাঁ, আচ্ছা। কারণ হচ্ছে যখন আমি সিঙ্গেল ছিলাম অনেক মানুষ না, তবে লিভ টুগেদার কথা ওইভাবে বলে নাই, ডিরেক্ট আমার মনে হয় বিয়ের কথাই বলছে। লিভ টুগেদারের কথা বলতে মানে আমার সাথেই একসাথে থাকবে কোনো কন্ডিশন দিয়ে এরকম না, এরকম বলছে যে আপু, বিয়ে আর লিভ টুগেদার কি একই? না, লিভ টুগেদার বিয়ে বলতে বিয়ে তো আসলে একটা দায়িত্বকে বা রেসপন্সিবিলিটিকে বোঝানো হয়। আর লিভ টুগেদার যেটা মিন করে আমি জানি না, আমার যেটা মনে হয় বা আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে দুইজন মানুষ কোনো রেসপন্সিবিলিটি বা শর্ত ছাড়াই একজন আরেকজনের সাথে থাকবে, এটাই বোধহয় এখনকার দিনে লিভ টুগেদার বলে। তো আমার আসলে না, আমি আপনার কাছে এটা যৌক্তিকতা কতটুকু? এখনকার অনেক অভিনেত্রী এটার সাথে অ্যাটাচ থাকে, তো এটার ক্ষেত্রে আপনার মতামত কি? এটা আসলে যার যার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। আমার পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে আমি কোনটা পছন্দ করব, আমি কোনটা করব কোনটা করব না, এটা আমার পার্সোনালিটি, আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এখন কেউ যদি ইচ্ছায় সেটা করতে চায় তাহলে এটা তার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে তো আমি কোনো কথা বলতে পারি না। বাট আমার জায়গাটা থেকে যদি আমি বলি, দুই একবার মেবি পেয়েছি, আমার মনে আছে, বাট এক্স্যাক্টলি এটা আমার মনে নাই। তো তখন অবশ্য কারণও ছিল, রিজন ছিল। মানে ইউনিভার্সিটিতে আসলে যেটা হয়, অনেক মেয়েরা আছে এটাই চায়, সত্যি কথা বলতে অনেক মেয়েরা আছে এটাই চায় তারা লিভ টুগেদার করবে বাট বিয়ে করবে না। আবার অনেকের জায়গা থেকেও আছে যে তারা লিভ টুগেদারই করবে, মানে ছেলেদের কথা বলছি, বাট বিয়ে করবে না। তো এরকম আমার আশেপাশে আমি অহরহ দেখেছি, আমার সাথেও মেবি দু একবার ঘটেছে। তখন সিঙ্গেল ছিলাম, একটা মানে উইক পজিশন থেকে যেটা হয় আর কি, আমার সাথে আচ্ছা আপু, ঘটেছে। পরিচালকদের কাছ থেকে কখনো হেনস্থার শিকার হতে হয়েছে আপনাকে? না না, একদমই না। আমি ফার্স্টেই বলেছি যে আমার সাথে যাদের কাজ হয়েছে তাদের সাথে আমার একদম খুব প্রফেশনালি কাজ হয়েছে। আমি আমার জায়গাটা থেকে খুবই প্রফেশনাল, খুব প্রফেশনের জায়গাটা থেকে যদি আমি বলি, তো তারা আমাকে ঠিক তাদের ছোট বোনের মতো দেখেছে, আর আমি তাদেরকে আমার ভাইয়ের মতো দেখেছি। হ্যাঁ, তো আমার ভাইয়ের বাইরে কোনো সম্পর্ক ছিল না কারোর সাথে? কখনোই ছিল না। আমার আশেপাশে যারা কোয়ার্টিস্ট ছিল তারা আমার থেকে অনেক বেশি সিনিয়র ছিল। যখন আমি ফার্স্ট টিবিসি আর ওবিসিটা করি, তখন আমার কোয়ার্টিস্ট ছিল চাষী নজরুল ভাইও ছিল, কিন্তু তো ওনারা আমাকে অনেক কোঅপারেট করছিল, এটা এইভাবে না এইভাবে হবে, এইভাবে না এইভাবে করো। তো আমার আশেপাশে আমার সাথে যাদেরই কাজ হয়েছে এই পর্যন্ত, তাদেরকে আমি এখনো পর্যন্ত ক্যামেরার সামনে আগেও বলেছি, এখনো বলছি, তাদেরকে আমি অনেক বেশি রেসপেক্টের চোখে দেখি। আচ্ছা আচ্ছা আপু, আপনার পছন্দের রং কি? আমার পছন্দের রং অনেকগুলো, আমার যেটা দেখে মাঝে মধ্যে ওইটাই ভালো লাগে। না, এটা তো ভালো না, যেকোনো একটা থাকে না যে এটা ব্যক্তিগত। না, এটা মানুষের ক্ষেত্রে হয় না, এটা রঙের ক্ষেত্রে বলছি। আর আমার পছন্দের রং লাল, তাহলে মানুষের ক্ষেত্রে হলে কি ভালো হতো? হয়তো বা ভালো হতো, হয়তো অনেক এক্সপ্লোর করা যায়, তো অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, তো এটা আমারও হয় না, আসলে আমি পারি না। আমার কাছে যখন ভালো লাগে তখন একজনকে ভালো লাগে। আচ্ছা আপু, জীবনে তো অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন, আপনি বললেন যেটা। হ্যাঁ, অনেকের মাঝে কি এমন পাননি যেটা ভাইয়ের মাঝে পেয়েছেন, যার কারণে ভাইয়াকে জীবন সঙ্গী হিসেবে নিয়েছেন? রেসপেক্ট, শুধু এইটুকুই? এইটুকুই আসলে যথেষ্ট। অনেকের মধ্যে ভালোবাসা থাকে বাট রেসপেক্ট থাকে না, বিধায় কিন্তু আমাদের সমাজে এত বেশি ডিভোর্স হচ্ছে। তাহলে ডিভোর্সের মূল কারণ কি শুধু রেসপেক্ট? আমার মনে হয় কেয়ারিং, রেসপেক্ট, এগুলোই। যে যখন একটা মানুষকে রেসপেক্ট করবে, তখন এই কেয়ারিং গুলো কিন্তু অটোই চলে আসে। হ্যাঁ, একজন মানুষের যে ভালোবাসার যেটা, এটাও কিন্তু এই রেসপেক্টেরই অন্তর্ভুক্ত। আমি যদি একজনকে ভালোবাসি বাট আমি তাকে রেসপেক্ট দিই না, আমি তাকে ধরে মারধর করছি, আমি তাকে বাজে কথা বলছি, হেনস্থা করছি, আসলে ওই যতই ভালোবাসা থাকুক ওই সম্পর্কটা কিন্তু টিকে না। তো ফার্স্ট অফ অল একটা সম্পর্ক নিয়ে যখন আপনি ভাববেন, আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে যে আপনার সোলমেট যিনি হচ্ছেন তিনি আপনাকে প্রপার রেসপেক্টটা দিতে পারবে কিনা। যদি তিনি সেটা পারেন তাহলে আপনি রাইট ওয়েতে আছেন। আচ্ছা, তাহলে বিয়ের ক্ষেত্রে কি প্রেমের বিয়েটাই যথোপযুক্ত নাকি পরিবারের পছন্দের?
এটা আসলে আমি বলবো লাক। অনেকে প্রেমে বিয়ে করে অনেক ভালো আছে, অনেকে অ্যারেঞ্জ ম্যারেজ করে অনেক ভালো আছে। এটা ব্যক্তিভেদে আলাদা। এটা ব্যক্তিভেদে আলাদা। তারপরে হচ্ছে এটা লাক, আমি বলবো লাক। আপু, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে যত যাই কিছু হোক, যত ঝড়ঝাপটা আসুক, ভেঙে পড়া যাবে না। নিজেকে সব সময় শক্ত রাখতে হবে, আর নিজেকে অনেক বেশি প্রাণবন্ত এবং হাস্যোজ্জ্বল রাখতে হবে। সব সময় আনন্দের লাইফটাকে কাটাতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে। একদমই কোনো অবস্থাতেই ভেঙে পড়া যাবে না। আমি যদি নিজে ভালো থাকতে পারি, আমি আশেপাশে সবাইকে ভালো রাখতে পারবো, এটা বুঝতে হবে। সো লাইফের প্রতি অবশ্যই কেয়ারিং হতে হবে, নিজের লাইফের প্রতি। অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।